ওকে, তো চলো আজকে আমরা মানে যেটা পড়তেছিলাম সেটাই পড়ি, অর্থাৎ হাইব্রিডাইজেশন পড়ি, রাইট? সো প্রথম কথা হইতেছে হাইব্রিডাইজেশনকে বাংলায় সংকরায়ন এই কথাটা বইলো না, হাইব্রিডাইজেশনকে হাইব্রিডাইজেশনে বইলো আর কি। ওকে, সো প্রথম কথা হচ্ছে হাইব্রিডাইজেশনটা আলটিমেটলি কি জিনিস আসলে। হাইব্রিডাইজেশন আলটিমেটলি যে জিনিসটা তা হলো যে কোভ্যালেন্ট বন্ড গুলোকে ব্যাখ্যা করার জন্য, সরি আমার লেখায় মনে বলছে কোভ্যালেন্ট হাই। যে বন্ড। হ্যাঁ বলো। না ভাই, শোনো। ওকে, কোভ্যালেন্ট যে বন্ড গুলো হয় আমরা জানি যে বন্ডিং 3 ধরনের বা 4 ধরনের 5 ধরনের যত কিছু বলতে পারো আর কি, বাট মেইনলি বলতে পারি কোভ্যালেন্ট বা আয়নিক বন্ডিং। সো কোভ্যালেন্ট বন্ডিং নিয়ে এখানে পড়াশোনা করা হবে, বা হাইব্রিডাইজেশন শুধুমাত্র কোভ্যালেন্ট বন্ডিং এর সাথেই ডিল করে, এই জিনিসটা মাথায় রাখবা। তুমি যদি এখন বলো যে সোডিয়াম ক্লোরাইডের মধ্যে আসলে হাইব্রিডাইজেশন ঘটে কিনা, তো এটা আসলে এক কথায় উত্তর হচ্ছে না, কারণ এই জায়গায় হচ্ছে আয়নিক বন্ড থাকে, তো দ্যাটস হচ্ছে কি এইটার জন্য হাইব্রিডাইজেশন দিয়ে এটাকে ব্যাখ্যা করা যাবে না। কথা ক্লিয়ার? আর হাইব্রিডাইজেশন হতে তার মানে হচ্ছে কি যে কাইন্ড অফ একটা টুল, যে টুলের মাধ্যমে আমরা কোভ্যালেন্ট বন্ডকে ব্যাখ্যা করতে পারি। কোভ্যালেন্ট বন্ড ব্যাখ্যা করার জন্য এরকম আরো কিছু টুলস আছে, যেমন ধরো মলিকুলার অরবিটাল থিওরি, এটা দিয়েও ব্যাখ্যা করা যেতে পারে। হ্যাঁ, আবার ভ্যালেন্স বন্ড থিওরি, এটা দিয়েও ব্যাখ্যা করা যেতে পারে। সো হাইব্রিডাইজেশন কাইন্ড অফ ওই ভ্যালেন্স বন্ড থিওরির সাথে অনেকটা অ্যালাইন করে থাকে। সো আমরা হচ্ছে ওই থিওরি গুলো সম্পর্কে জানবো না, আমাদের এই পর্যায়ে যেহেতু হাইব্রিডাইজেশন থেকে কয়েকটা ধরনের জিনিসপত্র আমাদের পরীক্ষায় আসে, সেই কয়টা জিনিসপত্রগুলো নিয়ে আমরা আলোচনা করব। এক, যে বন্ড অ্যাঙ্গেল কি হাইব্রিডাইজেশন থেকে, এটা নিয়ে আলোচনা করব। দেন বন্ড লেন্থ কেমন হয় এটা নিয়েও দেখবো। দেন আর এটা হচ্ছে যে হাইব্রিডাইজেশন কেমনে হচ্ছে ডিটারমাইন করতে হয়, সো এই জিনিসটা একটু দেখা লাগবে আর কি। তো চলো একটু দেখে আসি যে কেমনে এটা ডিটারমাইন করতে হয়, এবং ওইটা ডিটারমাইন করে কিভাবে এটার থেকে আমরা বন্ড লেন্থ এন্ড কিভাবে বন্ডের অ্যাঙ্গেল নির্ণয় করতে পারি, এই জিনিসগুলো দেখা যেতে পারে। তো শুরুতে যেমন করে বলছিলাম যে হাইব্রিডাইজেশন আলটিমেটলি কার জন্য নির্ণয় করতে হয়, এটা কোভ্যালেন্ট কম্পাউন্ডের জন্য, তাই না? আচ্ছা, সো একটা কোভ্যালেন্ট কম্পাউন্ডের মধ্যে আমরা কয়েকটা কোভ্যালেন্ট কম্পাউন্ড এই জায়গাটায় নিয়ে নিই। যেমন ধরো CH4 একটা কোভ্যালেন্ট কম্পাউন্ড, NH3 একটা কোভ্যালেন্ট কম্পাউন্ড। আমরা আরেকটা নিই এখানে, ধরো যে BF4, সরি আমরা একবারে এগুলোর দিকে না যাই। আচ্ছা, আমরা ধরো যে আরেকটার দিকে নিই এখানে POCl3, এটাও একটা কোভ্যালেন্ট কম্পাউন্ড। সালফিউরিক অ্যাসিড, এটাও একটা কোভ্যালেন্ট কম্পাউন্ড। হ্যাঁ, BF3, এটাও একটা কোভ্যালেন্ট কম্পাউন্ড। এন্ড লাস্ট অফ অল আমরা হচ্ছে যে, আচ্ছা এগুলোকে আপাতত রাইখে দিই আর কি, এগুলোর জন্য করি। সো আমরা এদের জন্য হচ্ছে দেখতে চাই যে হাইব্রিডাইজেশনটা আসলে কেমন ভাবে আছে বা কেমন ভাবে না আছে। তো হাইব্রিডাইজেশন, আচ্ছা হাইব্রিডাইজেশন সংজ্ঞাটা বলা হয়নি না, আমরা আসলে সংজ্ঞাটা জানি আসি। আচ্ছা, হাইব্রিডাইজেশন ব্যাপারটা আসলে জানলাম যে কোভ্যালেন্ট কম্পাউন্ডের জন্য এটাকে মেইনলি ব্যাখ্যা করা হয়, বা এর মাধ্যমে আসলে এই জিনিসগুলো নির্ণয় করা যায়, বাট এইটা জানি না যে হোয়াট ইজ হাইব্রিডাইজেশন মেইনলি, তাই তো? হোয়াট ইজ হাইব্রিডাইজেশন? ওকে, সো হাইব্রিডেশন যদি মেইন কথা বলি যে হাইব্রিডেশন আসলে কাকে বলে, এক কথায় হইতেছে কি কোভ্যালেন্ট কম্পাউন্ড নিয়ে তুমি যখন আলোচনা করবা তখন একটা জিনিস থাকে, তাকে বলা হচ্ছে সেন্ট্রাল অ্যাটম বলে। যেমন আমরা বলতে পারি যে CH4 যে কম্পাউন্ডটা হয় এই জায়গায় সেন্ট্রাল অ্যাটম হচ্ছে কার্বন। ওকে, তো হাইব্রিডাইজেশন মূলত হচ্ছে কি ওই যে সেন্ট্রাল অ্যাটম যে কম্পাউন্ডে থাকে, এক্ষেত্রে যেমন ছিল কার্বনটা সেন্ট্রাল অ্যাটম, ওই সেন্ট্রাল অ্যাটমের যে অরবিটাল গুলো থাকে, সেই অরবিটাল গুলো কোনগুলো অরবিটাল, যে যোজ্যতা স্তরের যে অরবিটাল গুলো থাকে ওই অরবিটাল গুলোর একটা মিক্সিং এ যে মেথড, এই মেথডটার নাম হইতেছে হাইব্রিডাইজেশন। আমি যে আবার বলি যে অর্থাৎ অ্যাটমিক অরবিটালের যে মিক্সিং, অ্যাটমিক অরবিটাল এর যে মিক্সিং, অর মিক্সিং অফ অ্যাটমিক অরবিটাল, অথবা অ্যাটমিক অরবিটালের মিশ্রণকে আমরা হাইব্রিডাইজেশন বলি, এটাও বলতে পারি এক কথায়। আর এই অ্যাটমটা কি বলেছিলাম, এই অ্যাটমটা হচ্ছে আলটিমেটলি কি সেন্ট্রাল অ্যাটম, অর্থাৎ কেন্দ্রীয় পরমাণু। ওকে, তাহলে কেন্দ্রীয় পরমাণু যদি CH4 এর মধ্যে আমরা কার্বন ধরি, তো কার্বনের যদি আমরা ইলেকট্রন কনফিগারেশন করে ফেলি, তাহলে 1s2 2s2 2p2। সো এই জায়গা থেকে আসলে অরবিটাল গুলো খুব ভালো ক্ল্যারিফাইড থাকে না, দ্যাটস ওয়াই আমাদেরকে লাস্ট অরবিটাল গুলোকে একটু ড্র করে করতে হয়। যেমন এস ধরো এইটা একটা, আর পি ধরো হচ্ছে 3টা।
বি কেয়ারফুল অ্যাবাউট দিস, যে হাইব্রিডাইজেশন কিন্তু আমার ইলেকট্রনের সাথে ডিল করতেছে না, হাইব্রিডাইজেশন আমার সাথে ডিল করতেছে অরবিটালের সাথে। ওকে, তো এস অরবিটাল হচ্ছে একটা, পি অরবিটাল হচ্ছে তিনটা। এবার ব্যাপারটা চিন্তা করে দেখো যে এই অরবিটাল গুলো বিভিন্ন ভাবে মিশ্রিত হইতে পারে। এমনটা হইতে পারে একটা এস একটা পি মিক্সিং হইতে পারে, এমনটা হইতে পারে একটা এস দুইটা পি এর মিক্সিং হইতে পারে, এমনটা হইতে পারে একটা এস তিনটা পি এর মিক্সিং হইতে পারে। অর্থাৎ যদি একটা এস আর একটা পি এর মিক্সিং হয় তখন সেই হাইব্রিডাইজেশনটাকে বলা হয় এসপি। আর একটা এস আর দুইটা পি এর যদি মিক্সিং হয় তাহলে সেটাকে বলা হয় sp2। একটা এস আর তিনটা পি এর যদি মিশ্রণ হয় তাহলে sp3। ওকে, আর যদি ফার্দার ডি থাকতো তাহলে হইতো যে sp3d, অর্থাৎ একটা এস তিনটা পি আর ডি এর মিশ্রণ। তো এই মিশ্রণ আসলে কেন করতে হয় এটা যদি জানার চেষ্টা করি তাহলে একটু ভালোভাবে বুঝতে পারবো। খেয়াল করে দেখো, এস অরবিটালটা হইতেছে আলটিমেটলি কি আমার এইরকম শেপের, অর্থাৎ স্ফেরিক্যাল শেপ বা গোলাকার বা বর্তুলাকার যেটাই বলো না কেন। আর পি হইতেছে তোমার ডাম্বেল আকৃতির, এরকম টাইপের। তাহলে চিন্তা করলে দেখা যায় এস এর যে আকার আর পি এর যে আকার এইটা সেম না, এস এর যে শক্তি পি এর যে শক্তি এইটা সেম না। অর্থাৎ হাইব্রিডাইজেশনের উদ্দেশ্য হইতেছে কি এই ভিন্ন আকারের এবং ভিন্ন আকৃতির অথবা ভিন্ন শক্তির অরবিটাল গুলোকে একসাথে মিক্সড করা হবে, এবং মিক্সড করে একই আকার এবং একই শক্তি এবং একই আকৃতির অরবিটাল ফর্ম করা হবে। দ্যাট মিন্স এই যে এস এবং পি এর আকার বা শক্তি দুটো হচ্ছে কি ভিন্ন ভিন্ন ছিল, বাট এই পি যে অরবিটালটা হইলো তার আকার বা তার শক্তি হইতেছে সেম। অর্থাৎ আমরা যদি এখান থেকে আরো ক্লারিফাইড লিখতে চাই, চলো পরের পেজে গিয়ে একটু দেখাই নিয়ে আসি। যে কার্বনের ক্ষেত্রে যে ব্যাপারটা ছিল এরকম, একটা এস ছিল 2s 2p 2px 2py 2pz। তো এই ক্ষেত্রে কি ছিল, এই সবার আকার বা তাদের শক্তিগুলো ছিল কি ভিন্ন ভিন্ন ছিল। বাট এরা যখনই মিশ্রিত হয়ে গেছে তো ধরলাম যে এদের মিক্সিংটা এরকম হয়েছে একটা এস আর তিনটা পি দিয়ে, তখন ব্যাপারটা কি হলো এরকম যে সবাই মিলে sp3 আকারে মিক্সিং হয়েছে। ওকে, তার মানে মিক্সিং হওয়ার পর তারা এই অরবিটালটা ফর্ম করছে। তাহলে এই অরবিটালটার এখন এনার্জি কিরকম, সেম এনার্জি। এই অরবিটালটার এখন আকার কিরকম, সেম আকার। তার মানে হইতেছে কি এই এসটার এস নাই, এই এসটা রূপান্তরিত হয়ে গেল sp3 দিয়ে। অর্থাৎ sp3 হইতেছে একটা মাত্র অরবিটাল যা আলটিমেটলি কেমনে তৈরি হয়েছে, ভিন্ন আকার এবং ভিন্ন শক্তির অরবিটাল গুলো মিক্সিং হয়ে তৈরি হয়েছে। তাহলে এই 2s এর জায়গায় আমি sp3 লিখলাম, 2px এর জায়গায় আমি লিখবো sp3, 2py এর জায়গায় আমি লিখবো sp3, 2pz এর জায়গায় আমি লিখবো sp3। অর্থাৎ তুমি খেয়াল করে দেখো যে এদের যে এনার্জি ছিল, এদের যে এনার্জি দুটা, এর এনার্জি এর এনার্জি এর এনার্জি সবগুলো কি তোমার ছিল, ভিন্ন ভিন্ন ছিল। আমি এগুলোকে ইলেকট্রন দিই নাই কিন্তু মাথায় রাখতে হবে। অর্থাৎ কি বললাম যে এখানে তোমার কি কি ভিন্ন, এনার্জিটা ভিন্ন, এনার্জিটা ভিন্ন, এবং তোমার সাইজটাও হইতেছে ভিন্ন বা শেপটাও হইতেছে ভিন্ন। ওকে, বাট এই ক্ষেত্রে তুমি যদি চিন্তা করো এদের সবার ক্ষেত্রে তোমার কি এনার্জিটা সেম এবং সাইজ গুলাও সেম। ওকে, তার মানে হইতেছে আমি যদি এদের মাধ্যমে যদি কখনো কোভ্যালেন্ট বন্ড ফর্ম করতো, যদি হাইব্রিডাইজেশন না ঘটতো, তাহলে হতেছে কি এদের মাধ্যমে যে আমি কোভ্যালেন্ট বন্ডটা পাইতাম সেখানে সুন্দর একটা আকার আকৃতি থাকতো না। বাট এদের মধ্যে যেহেতু সুন্দরভাবে সবকিছু বন্টিত থাকবে, এনার্জি গুলো সেম, আবার সাইজ গুলো সেম, তো এদের মাধ্যমে যদি আমরা একটা কম্পাউন্ড পাই তো তার ক্ষেত্রে আকার বা বন্ড অ্যাঙ্গেল যেগুলো থাকবে সেগুলো খুব সুন্দর থাকবে। তো এইটা হচ্ছে হাইব্রিডাইজেশনের একটা ইম্পর্টেন্স। এবার তুমি চিন্তা করে দেখো যে এখানে তোমার একটা ইলেকট্রন থাকলে এখানেও একটা ইলেকট্রন, এখানে একটা ইলেকট্রন থাকলে এখানেও একটা ইলেকট্রন, এখানে একটা থাকলে এখানেও একটা, এখানে একটা, এখানে একটা। তো এগুলো যদি কি এখানে যেমনটাই থাকবে এখানে তেমনটাই হবে। এখানে এমনটা কিন্তু না, যে হতেছে কি এই একটা একটা থাকার কারণে এদের মিক্সিং গুলো এমন হয়েছে। এদের মিক্সিংটা হয় কিসের উপর ভিত্তি করে, অরবিটালের শক্তি অরবিটালের আকারের উপর ভিত্তি করে, নট অরবিটালে কয়টা ইলেকট্রন আছে এর উপর ভিত্তি করে হয় না। ওকে, সো এবার যদি এরকম হয় তাহলে ব্যাপারটা কিরকম খেয়াল করো। ধরলাম এইটা একটা কার্বন যেটা হচ্ছে আনহাইব্রিডাইজড কার্বন, এটা একটা কার্বন যেটা হচ্ছে হাইব্রিডাইজড কার্বন। সে যে আনহাইব্রিডাইজড হইতো তাহলে ধরলাম ওর এস এর যে শক্তি পি এর যে শক্তি সবগুলো ভিন্ন ভিন্ন হইতো। তার জন্য এদের অরবিটাল গুলো দেখতে কেমন দেখা যেত জানো, তাই না? এরকম পি এরকম এরকম দেখা যেত আর কি। যার জন্য হতেছে কি যে এর বন্ডিং প্রপার্টিস গুলো সেম হইতো না বা এর বন্ড অ্যাঙ্গেল গুলো সেম হইতো না। বাট এদের যেহেতু সবার আকার সেম, সবার যেহেতু আকৃতি গুলো সেম,
ধরে নিতে পারি যে এর একটা আকৃতিকে আমি এরকম দিলাম। তুমি যে এরকম দেওয়া লাগবে আমার কোনো কথা নেই, তুমি চাইলে একটা সিঙ্গেল স্টিক টাইপেরও দিতে পারো। তাহলে যেহেতু চারটারই আকার সেম, আর চারটা সেম আকারের জিনিসপত্র এক জায়গায় থাকলে যেহেতু ইলেকট্রন গুলো বিকর্ষণ করে, তো তার উপর ভিত্তি করে তোমার হইতেছে কি এরকম টাইপের একটা শেপ দেখা যাবে, যেখানে চারটা ভিন্ন ভিন্ন অরবিটাল, সরি চারটা সেম অরবিটাল সবাই একই দূরত্বে থাকবে, একই বর্ন অ্যাঙ্গেল মেনটেন করে থাকবে। এখানে তুমি দেখবে বর্ন অ্যাঙ্গেল 109.5 হয়েছে, এখানেও তুমি দেখবা বর্ন অ্যাঙ্গেল 109.5 হয়েছে, এখানেও তাই, এখানেও তাই। তার মানে হইতেছে কি, এরকম যদি হাইব্রিডাইজেশনের মাধ্যমে অরবিটাল গুলো সেম এনার্জি অর্জন করে, তো তখন তারা সুনির্দিষ্ট একটা গঠন দিতে পারে, যা হচ্ছে কি আনহাইব্রিডাইজড অরবিটাল গুলো পারে না। এবার ধরো যে এদের সাথে যদি আমি, ধরো এই কার্বনে যদি এখন CH4 যদি কম্পাউন্ড গঠন করে থাকে, তাহলে এই জায়গায় যদি আমি হাইড্রোজেন অ্যাড করি, এই জায়গায় যদি আমি হাইড্রোজেন অ্যাড করি, এই জায়গায় হাইড্রোজেন অ্যাড করি, তাহলে এইটা যেরকম একটা খর্বাকৃতি বা একটা অসমান একটা আকার দিবে, তো এর তুলনায় এইখানে যদি আমি অ্যাড করি, এই জায়গাটা কি সুন্দর একটা শেপ দিবে বা সুন্দর একটা গঠন দিবে, যা হইতেছে মেইনলি ব্যাখ্যা করা হবে তোমার হাইব্রিডাইজেশনের মাধ্যমে। আই হোপ সো তোমার হাইব্রিডাইজেশনের ইম্পর্টেন্সটা খুবই ক্লিয়ার। কারো কোনো প্রশ্ন আছে হাইব্রিডাইজেশনের ইম্পর্টেন্স নিয়ে? না ভাইয়া। না। তাহলে এবার তুমি খেয়াল করো, তাহলে দুইটা জিনিস এখান থেকে মাথায় রাখতে হয়, যে হাইব্রিডাইজেশনে তাহলে কোন অরবিটাল গুলো কে অংশগ্রহণ করে। প্রথম কথা হচ্ছে অরবিটাল অংশগ্রহণ করে, তাহলে কোন অরবিটাল অংশগ্রহণ করে, এটা হচ্ছে আলটিমেটলি যোজ্যতা স্তরের অরবিটাল গুলো অংশগ্রহণ করে। কোন অ্যাটমের অরবিটাল গুলো অংশগ্রহণ করে, সেটা হচ্ছে কেন্দ্রীয় পরমাণুর যে অরবিটাল গুলো আছে তারা হচ্ছে অংশগ্রহণ করে। সো দ্যাটস ওয়াই আমাদেরকে অলওয়েজ কেন্দ্রীয় পরমাণুটাকে মেনশন করতে হবে আর কি। আর আমরা যদি হাইব্রিডাইজেশন নির্ণয় করতে চাই, তাহলে আমাদেরকে কি করা উচিত, আমাদেরকে ইলেকট্রন বিন্যাস করে হাইব্রিডাইজেশন নির্ণয় করা উচিত, নাকি একটা গঠন আমাদেরকে জেনে সেই গঠনটাকে ব্যাখ্যা করার জন্য হাইব্রিডাইজেশন জানা উচিত? অ্যান্সার হইতেছে দ্বিতীয়টা। আগে হচ্ছে আমাদের গঠন জানতে হয় এবং সেই গঠনটাকে ব্যাখ্যা করার জন্য আমাদের হাইব্রিডাইজেশন জানতে হয়। এমনটা না যে আমি ইলেকট্রন বিন্যাস করলাম আর হাইব্রিডাইজেশন বানায় ফেললাম। ওকে, সো আমাদের গঠন থেকে আসছে হাইব্রিডাইজেশন, নট ইলেকট্রন বিন্যাস থেকে আসছে হাইব্রিডাইজেশন। সো দ্যাটস আমরা গঠনগুলো নিয়ে আগে চিন্তা করব, সেই গঠনগুলোকে ব্যাখ্যা করার জন্য আমরা হাইব্রিডাইজেশন জানবো। তো আমি এই পাশে কিছু লিখেছি, সেগুলো আমরা ব্যাখ্যা করার পূর্বে চলো আরেকটু জিনিস দেখে আসি, যাতে আমরা সহজে ব্যাখ্যা করতে পারি। যেমন ধরো আমরা CH4 যেহেতু নিচ্ছিলাম, তো এটাই আমরা দেখাই, বইয়ের মধ্যে এটা এইভাবেই আছে। তো দেখা যায় যে CH4 এর গঠনটা হচ্ছে এরকম টাইপের, তাই তো, যে টেট্রাহেড্রাল শেপ। তো এই ক্ষেত্রে দেখা যায় যে sp3 নাকি হাইব্রিডাইজেশন হয়। তো এই sp3 কিভাবে হয়েছে, এটা কিভাবে নির্ণয় করতে পারি, চলো দেখে আসি। sp3 হাইব্রিডাইজেশন বা যে কোনো হাইব্রিডাইজেশন নির্ণয় করার জন্য যে কাজটা করা দরকার, তা হইলো যে যে ইলেকট্রন গুলো থাকে, বি কেয়ারফুল, যে ইলেকট্রন গুলো থাকে বা যে ধরনের বন্ধন গুলো থাকে একটা সমযোজী যৌগের মধ্যে, তা নিয়ে একটু স্টাডি করতে হবে। মূলত বন্ধন দুই ধরনের হয়, একটা হচ্ছে একক বন্ধন হয়, একটা ডাবল বন্ড হয় বা ট্রিপল বন্ড হয়, তাই তো। সো যদি একক বন্ধন হয় সেই বন্ধনটাকে সিগমা বন্ড বলা হয়, আর ডাবল বন্ড হলে একটা সিগমা একটা পাই, আর ট্রিপল বন্ড হলে একটা সিগমা দুইটা পাই বলা হয়। তো মাথায় রাখবা, আমাদের হাইব্রিডাইজেশনের মধ্যে শুধুমাত্র সিগমা বন্ডটা অংশগ্রহণ করে। অর্থাৎ যে সকল বন্ধনের মধ্যে বিজোড় ইলেকট্রনের মাধ্যমে গঠিত হয়েছে, আচ্ছা বিজোড় ইলেকট্রনের কনসেপ্টে না গিয়ে তুমি সিগমা বন্ধনের মাধ্যমে চলে আসো। অর্থাৎ সিগমা বন্ধন গুলোকে আমরা কাউন্ট করব শুধুমাত্র হাইব্রিডেশনের ক্ষেত্রে। আরেকটা জিনিস হিসাব করব, যে কিছু কিছু কম্পাউন্ডের ক্ষেত্রে দেখা যায় যোজ্যতা স্তরের ইলেকট্রন গুলি তারা সিগমা বন্ড তারা গঠন করলেও কিছু কিছু ইলেকট্রন বাকি বাকি থাকে, যেমন পানির মধ্যে দুই জোড়া ইলেকট্রন থাকে, আবার হচ্ছে তোমার অ্যামোনিয়ার মধ্যে এক জোড়া ইলেকট্রন থাকে, অর্থাৎ তাদেরকে বলা হয় লোন পেয়ার বলা হয়। ওকে, তার মানে হচ্ছে কি আমরা বন্ড পেয়ার থেকে সিগমা বন্ড কাউন্ট করব আর এখান থেকে লোন পেয়ার কাউন্ট করব, এই দুটো যোগ করার মাধ্যমে আমরা আসলে হাইব্রিডাইজেশন নির্ণয় করতে পারবো। চলো দেখে আসি কি করব। যে একটা জায়গায় সিগমা বন্ড প্লাস লোন পেয়ার, এইটার যোগফলটা আমরা নির্ণয় করব। এইটার যোগফল যদি কখনো আহ 2 হয়, তাহলে তুমি মাথায় রাখবা সে হাইব্রিডাইজেশনটা আলটিমেটলি কত হবে, সরি, যদি যোগফল 2 হয় তাহলে হাইব্রিডাইজেশন হবে এসপি। যোগফল যদি 3 হয় তাহলে হবে sp2। যোগফল যদি 4 হয় তাহলে হবে sp3। যোগফল যদি 5 হয় তাহলে হচ্ছে sp3d। এবং যোগফল যদি 6 হয় তাহলে হচ্ছে sp3d2। এভাবে আসলে চলতে থাকবে সামনে। তো আই হোপ সো ক্লিয়ার যে আমরা কি দেখবো একটা কম্পাউন্ডের ক্ষেত্রে, যে একটা গঠন আগে ড্র করব। এই গঠনটাকে বলা হয় লুইস গঠন বলা হয়। যে লুইস গঠন আগে ড্র করব, লুইস গঠন ড্র করার পরে আমরা ওই কম্পাউন্ডের কেন্দ্রীয় পরমাণুর সাথে যুক্ত সিগমা বন্ড এবং লোন পেয়ার গুলোকে আমরা কাউন্ট করব এবং তাদের যোগফল
নির্ণয় করার পরবর্তীতে আমরা আসলে হাইব্রিডাইজেশন নির্ণয় করব। তো চলো একটু যদি দেখি যে মিথেনের ক্ষেত্রে কি ঘটে। এই জায়গায় এই যে একটা সিগমা বন্ড, দুটো সিগমা বন্ড, তিনটা, চারটা, তার মানে এই জায়গায় আমরা যোগফলটা নির্ণয় করতে চাই। চারটা সিগমা, সিগমা প্লাস লোন পেয়ার যেহেতু দেখবো, তো সিগমা বন্ড হচ্ছে চারটা আর লোন পেয়ার হচ্ছে জিরো, তাহলে যোগফল করলে হয় চার। তার মানে এটা যেহেতু চার হলে হয় sp3, তার মানে এর হাইব্রিডাইজেশন হতেছে sp3। আমরা শেপ আর বন্ড অ্যাঙ্গেল গুলো নিয়ে পরবর্তীতে আসতেছি। তো এভাবে যদি আমরা সবগুলো নির্ণয় করতে চাই, তো চলো একটু দেখে আসি। যেহেতু এটা অলরেডি নির্ণয় করে ফেলছি, এটা আর লিখতেছি না, এটা হচ্ছে sp3। আর আমরা যদি NH3 দেখতে চাই, এখানে সেন্ট্রাল অ্যাটম হতেছে নাইট্রোজেন। সেন্ট্রাল অ্যাটম বা কেন্দ্রীয় পরমাণু কাকে বলে? সেন্ট্রাল অ্যাটম বা কেন্দ্রীয় পরমাণু হতেছে একটা যৌগের মধ্যে যে মৌলটার যোজনী বা জারণ মান সবচেয়ে বেশি, সেটা হচ্ছে তোমার সেন্ট্রাল অ্যাটম। এক্ষেত্রে নাইট্রোজেনের যোজনী 3, তো এটা যোজনী, এটা হচ্ছে সেন্ট্রাল অ্যাটম। সেটা যদি গঠন ড্র করতে চাই আমরা, তুমি র্যান্ডমলি ড্র করবা, যখন তুমি ড্র করবা সুন্দরভাবে ড্র করার দরকার নাই, যখন তুমি নির্ণয় করতে চাবা। তো এক্ষেত্রে দেখা যেতেছে এখানে কি সিগমা হতেছে তিনটা সিগমা আর একটা হচ্ছে লোন পেয়ার, তার মানে যোগ করলে আমার এখানে স্টিল আসে 3 + 1 করলে 4, তাহলে স্টিল এটা হইতেছে আমার কত, sp3। আমি যে POCl3 যদি নির্ণয় করতে চাই, অর্থাৎ এক্ষেত্রে এটা লুইস গঠনটা আমি ড্র করব। এটা লুইস গঠন ড্র করলে হয় এরকম টাইপের। ওকে, তো এটা কেমনে ড্র করতে হয় পরেরটা দিয়ে দেখাই দিব না আর কি। ড্র করলে কি হইতেছে দেখো, এই যে একটা সিগমা, দুইটা সিগমা, তিনটা সিগমা। আর ডাবল বন্ডের ক্ষেত্রে বলেছিলাম একটা সিগমা একটা পাই হয়, তাহলে হইতেছে চারটা সিগমা। দ্যাট মিনস এখানে হচ্ছে আমার কত, sp3। আমরা যে BF3 এর ক্ষেত্রে গঠন করতে চাই, যারা জানি না যে এটাকে কিভাবে লুইস গঠনটা করতে হয়, তাদের জন্য বলতেছে। তুমি যে কাজটা করবা তা হলো কি, যে প্রথমত কেন্দ্রীয় পরমাণু লিখবা, কেন্দ্রীয় পরমাণুর যোজ্যতা ইলেকট্রন গুলো লিখবা। আমরা যেহেতু বলেছিলাম যোজ্যতা স্তর নিয়ে আমাদের কাজ, বোরনের যোজ্যতা স্তরে মাত্র তিনটা ইলেকট্রন আছে, তুমি তিনটা লিখে ফেলবা। আর ফ্লোরিন আছে তিনটা, তো একটার সাথে একটা করে ফ্লোরিন যুক্ত করে দিবা, একটার সাথে একটা করে ফ্লোরিন যুক্ত করে দিবা। তার মানে এই হচ্ছে তোমার লুইস গঠন। তুমি দেখো এবার সিগমা বন্ড কয়টা আছে, তিনটা। আর তিনটা হলে আমার হাইব্রিডাইজেশন হয় sp2। আবার এটার ক্ষেত্রে যদি আমরা নির্ণয় করতে চাই, এটা সেন্ট্রাল অ্যাটম হচ্ছে সালফার। তো সালফারের ক্ষেত্রে বাইরের শেলে কয়টা ইলেকট্রন আছে, ছয়টা ইলেকট্রন আছে। তো আমি ছয়টা ইলেকট্রন লিখে ফেললাম। তো মাথায় রাখবা দেখো, ছয়টার সাথে চারটা অক্সিজেন আছে। তো চারটা অক্সিজেনকে আমি দিয়ে দেবো প্রথমত, চারটা অক্সিজেন। এই একটা অক্সিজেন একটা বন্ড, এই যে দুইটা বন্ড, এই যে এখানে দুইটা বন্ড, এখানে দুইটা বন্ড। এই অক্সিজেনের সাথে একটা হাইড্রোজেন, এই অক্সিজেনের সাথে একটা হাইড্রোজেন। আমাকে নির্ণয় করতে বলতেছে কি, যে সালফারের ক্ষেত্রে হাইব্রিডাইজেশন নির্ণয় করতে হবে। বি কেয়ারফুল, কারণ আমরা বলেছিলাম কেন্দ্রীয় পরমাণুর জন্য হাইব্রিডাইজেশন নির্ণয় করতে হয়। তাহলে এই সালফারের মধ্যে একটা সিগমা, দুইটা সিগমা, তিনটা সিগমা, চারটা সিগমা। দ্যাট মিনস এখানে হইতেছে sp3। সো এভাবে আমরা চাইলে নির্ণয় করে ফেলতে পারি যে কোনো কম্পাউন্ডের জন্য হাইব্রিডাইজেশন। সো এবার চলো যে আরো দুই একটা দেখে আসি যে ক্ষেত্রে নির্ণয় করা যেতে পারে। যেমন ধরো XeOF4, যেমন ধরো XeF2। হ্যাঁ, এদের জন্য কেমন নির্ণয় করা যেতে পারে? সো যেমন ধরো এই যে কেন্দ্রীয় পরমাণু হচ্ছে জেনন, জেনন। সো জেননের বাইরের শেলে ইলেকট্রন হচ্ছে তোমার আটটা, যদিও এর একটা নিষ্ক্রিয় গ্যাস, বা নিষ্ক্রিয় গ্যাসগুলো গঠন করতে পারে যদি যখন তাদের আকার অনেক বড় হয়ে যায়। এখানে দেখো একটা অক্সিজেন আছে, তো ডাবল বন্ড দিয়ে একটা অক্সিজেন আর চারটা ফ্লোরিন, আমি চারটা ফ্লোরিনকে অ্যাড করে দিচ্ছি, র্যান্ডমলি যোগ করলেই হবে। এবার চলো হিসাব করি। একটা লোন পেয়ার 1, একটা সিগমা, দুইটা সিগমা, তিনটা সিগমা, চারটা সিগমা, পাঁচটা সিগমা। 1 + 5 করলে 6। তার মানে এটা হাইব্রিডেশন হইতেছে sp3d2। এক্ষেত্রে যদি আমরা করি এরকম টাইপের একই ভাবে, সো এভাবেও দেখা যাইতেছে এরকম, এখানে একটা ফ্লোরিন, এখানে একটা ফ্লোরিন, এখানে ফ্লোরিন। সো এখানে ফ্লোরিন, এখানে ফ্লোরিন, সরি 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 সরি, এখানে তোমার হচ্ছে যে দুইটা ফ্লোরিন মাত্র, তাই না? তো তোমার হচ্ছে কাজ কি, এই যে একটা, এখানে একটা ফ্লোরিন, এখানে একটা ফ্লোরিন যুক্ত করে দাও, তাতে হয়ে যাবে, সমস্যা নাই। তাহলে একটা সিগমা, দুইটা সিগমা, একটা লোন পেয়ার, দুইটা লোন পেয়ার, তিনটা লোন পেয়ার, তাহলে 3 + 2 করলে 5। তার মানে 5 হলে হয় sp